কিছুদিন আগে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের লিকুইড স্টেট চ্যাপ্টারটার 25টা প্রশ্ন তোদেরকে দিয়েছিলাম। এমন 25খানা প্রশ্ন ছিল যেগুলো বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে বারবার দিয়েছে। এবং আজকেও দেখবি তোরা পি ব্লকের এমন প্রশ্নগুলোকে আমি এনেছি যেগুলো এবিটিএ, যেগুলো র্যাপিড টেস্ট, যেগুলো ছায়া প্রকাশনী, যেগুলো রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকে বারবার এসেছে। এবং এই কোশ্চেনগুলোকে তুই দেখলে বা করলেই বুঝতে পারবি যে এগুলো তোদের পরীক্ষাতে জাস্ট ছেপে যেতে চলেছে। এইভাবেই কেমিস্ট্রি কাঁপিয়ে দেবো। ব্যাচে তো সব শেষ, 20খানা সেট প্র্যাকটিস করিয়েছি, এবার ইউটিউবে শুধু প্র্যাকটিস চলতে থাকবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি তোদের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়, তাই জন্য আমি একদম সময় না নষ্ট করে খুব তাড়াতাড়ি করে প্রথম প্রশ্নটা তোদেরকে দেখাবো এবং চেষ্টা করব, যেহেতু এটা পি ব্লকের কোশ্চেনের ডিমান্ড হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তুমি যদি এই জায়গাটার মধ্যে বেশি সময় নষ্ট করে ফেলো তাহলে খেয়াল রাখবে অর্গানিকে কিন্তু তুমি গল্প শেষ করে বসে থাকবে। তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে, পি ব্লকের যে প্রশ্নগুলো তোমাকে দেবে তুমি যেন প্রশ্ন দেখা মাত্র উত্তর লিখে দাও, তবে গিয়ে তোমার পেপার একদম পারফেক্ট টাইমে শেষ হবে। তুই পরীক্ষা একদম ঠিক টাইমে শেষ করে ঠিকভাবে আনসার করে 35-35 স্কোর করে বেরিয়ে আসতে পারবি। অ্যাপ্রোচ গুলো বোঝার চেষ্টা করবি, আননেসেসারি সময় নষ্ট করবি না কোনো জায়গায়। বলেছে নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না। ভাই, আর্দ্র বিশ্লেষিত হয় না যখনই জিজ্ঞাসা করেছে, তোর মনের মধ্যে সঙ্গে সঙ্গে একটা বিষয় চলে আসার কথা, আর্দ্র বিশ্লেষণের জন্য কি লাগে দাদা? আরে কোনো একটা লোন পেয়ার ফাঁকা ডি অরবিটালের মধ্যে ট্রান্সফার হলে তবেই না আর্দ্র বিশ্লেষণ ঘটবে। তুই এখানে কোথায় দেখতে পাচ্ছিস এমন একটা কম্পাউন্ড যেখানে কোনো ডি অরবিটালই নেই? দাদা এই তো এইটা দেখতে পাচ্ছি। দেখো, নাইট্রোজেনের কাছেও কোনো ডি অরবিটাল নেই, ফ্লুরিনের কাছেও কোনো ডি অরবিটাল নেই। আরে যদি ডি অরবিটালই না থাকে তাহলে আর্দ্র বিশ্লেষণটা হবে কি করে? জল লোন পেয়ারটা দেবে কোথায়? তার মানে আর্দ্র বিশ্লেষণ হয় না কোনটার? NF3। বাকিগুলোর মধ্যে কোথাও না কোথাও ডি অরবিটাল রয়েছে, ফলে আর্দ্র বিশ্লেষণ হবে। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বারবার এটা পরীক্ষাতে দেয় এবং তোদেরকে দেখবি ব্যাচের মধ্যে করানোর সময় আমি এটা যে কতবার বলেছিলাম যে এই প্রশ্নটা করে যাই। প্রশ্নের যে স্ট্রাকচারস গুলো আছে, এই স্ট্রাকচার রিলেটেড প্রশ্ন আগের বছরের এইচএসেও এসেছে, এই বছরের এইচএসেও আসবে, আর আমি লিখে দিতে পারি এখন থেকে পরের বছরের এইচএসেও আসবে। কি করে স্ট্রাকচার রাখতে হয় সেগুলো তোদেরকে আমি বারবার শিখিয়েছি। যারা এখনো পর্যন্ত জানিস না, এগুলো কিন্তু খুব ভালো করে ডিটেলে পড়তে হবে। তুমি এইচএস উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুধুমাত্র ওয়ান শটের ভিত্তিতে কিন্তু দিতে পারবে না, আমি তোমাকে এইটুকু বলছি। তোমাকে এগুলো পুরো ডিটেলে শিখতে হবে, তবেই কিন্তু তুমি এই ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। ধরো H3PO2 আছে, ফসফরাসের সাথে প্রথমেই অক্সিজেনের একটা ডাবল বন্ড করে দিতে হয়। বল কটা অক্সিজেন পড়ে আছে? একটা পড়ে আছে। তাহলে একটা অক্সিজেন যখন পড়ে আছে তাহলে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে একটা OH হয়ে যাবে। এইবার তুই আমাকে বল কটা হাইড্রোজেন এখনো পড়ে আছে? দাদা একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখনো দুটো পড়ে আছে, কিন্তু আর তো কোনো অক্সিজেন নেই, তাহলে শুধুমাত্র ফসফরাসের সাথে হাইড্রোজেনের বন্ড হবে। আচ্ছা, তারপরে স্ট্রাকচারটাও একটু এঁকে দিই। H3PO4 প্রথমেই কি শিখিয়েছিলাম? ডাবল বন্ডও দিয়ে দিবি। বল কটা অক্সিজেন পড়ে আছে? না তিনটে পড়ে আছে, চারটে ছিল, একটা ব্যবহার হয়েছে, তিনটে পড়ে আছে, তিনটে হাইড্রোজেনও পড়ে আছে, তিনটে অক্সিজেন, তিনটে হাইড্রোজেন, তিনটে OH হয়ে গেল। বল H3PO3 আছে, তার মানে ফসফরাসের সাথে আবার একটা অক্সিজেনের ডাবল বন্ড। কটা অক্সিজেন পড়ে আছে? দুটো পড়ে আছে, তাহলে দুটো অক্সিজেন মানে দুটো OH বসিয়ে দেবো। দাদা তিনটে হাইড্রোজেন ছিল, তার মানে এখানে আরেকটা হাইড্রোজেন থাকবে। এইবার তোদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। ধর আমি বললাম HCl, বলতো HCl কত প্রকারের লবণ গঠন করে? এক প্রকারেরই করবে। NaCl তৈরি করতে পারবে বা অন্য কোনো ধাতব লবণ একটাই তৈরি করতে পারবে। কারণ কি? কারণ এই HClটার মধ্যে কেবলমাত্র একটাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এ একবারই ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারবে, সেই জন্যই ও এক প্রকার লবণ তৈরি করতে পারবে। যেগুলো যেগুলো OH দেখতে পাচ্ছিস, সেই OH গুলো ব্রেক করে H+ বেরোয়, মানে যতগুলো OH রয়েছে সে ততগুলো H+ রিলিজ করতে পারবে, তার মানে সে ততবার ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারবে, আর যতবার ক্ষারের সাথে বিক্রিয়া করবে ততগুলোই তো লবণ তৈরি হবে। তাহলে এখানে কটা লবণ তৈরি হবে? একটা OH, তাহলে একটাই লবণ তৈরি হবে। তিনটে OH তিনবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, এটাকে ক্ষার গ্রাহিতা বলে, তোরা জানিস। তাহলে স্বাভাবিকভাবে 3 প্রকার লবণ তৈরি করতে পারবে, এখানে স্বাভাবিক 2 প্রকার লবণ তৈরি করতে পারবে। তুই জিজ্ঞাসা করবি দাদা এই বন্ডটা ব্রেক করে না, এই বন্ডগুলো ব্রেক করে না? না, ফসফরাস হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব একটা বেশি নেই বলে এই বন্ডগুলো অতটা ধ্রুবীয় প্রকৃতির হয় না, ব্রেক করে না।
এগুলো সব কিন্তু ব্যাচের মধ্যে বহুবার শিখিয়েছি তোদের, যারা ব্যাচে পড়িস এগুলো জল ভাত মনে হচ্ছে, তুই ভাবছিস হয়তো দাদা এত এক্সপ্লেন কেন করছো, এটা আমি জানি। চল নেক্সট, জলীয় দ্রবণে আম্লিকতা সঠিক ক্রম। ভাই ভাই ভাই, আম্লিকতা কি করে শো হবে? স্বাভাবিকভাবে যে সহজে ব্রেক করে H+ দেবে সে বেশি আম্লিক। H+ কে সহজে দেবে? তুই যদি আজকে চিন্তা করে দেখিস, দেখ একদম যেটুকু অ্যাপ্রোচ দরকার সেটা। H2S এর মধ্যে কার কার বন্ড আছে? সালফার হাইড্রোজেন। H2Se তে কার কার বন্ড আছে? সালফার হাইড্রোজেনের সাথে সেলেনিয়াম। H2Te তে হাইড্রোজেনের সাথে টেলুরিয়াম। এবার তুই আমাকে বল, সালফার হয়ে সেলেনিয়াম হয়ে টেলুরিয়ামের দিকে যত যাচ্ছে এই আকারটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু হাইড্রোজেনটা তো সেমই আছে রে ভাই। তার ফলে সাইজের ডিফারেন্সটা বৃদ্ধি পাচ্ছে। যত সাইজের ডিফারেন্সটা বৃদ্ধি পাচ্ছে তত এই যে ডিফারেন্সটা যত বাড়ছে, যত সাইজটা সেম সেম হচ্ছে না। আমি তোদেরকে 11এও দেখবি বারবার বলতাম যে ছোট ছোট এই কম্বিনেশনটা, ধর দুজন বাচ্চা রয়েছে তাদের মধ্যে যে বন্ধুত্বটা থাকবে, তুই ধর একটা বাচ্চার সাথে কি সিনেমা দেখতে চলে যাবি নাকি তোর সমবয়সী কারোর সাথে যাবি? ঠিক আছে, ভাবুক হয়ে যাস না, যেটা বলছি শোন। মানে সেম এজের মধ্যে বন্ধুত্বটা ভালো হয়। ঠিক একই রকম ভাবে যদি একই রকম সাইজ থাকে, ছোট ছোট প্যাকিং খুব ভালো, বড় বড় প্যাকিং খুব ভালো, কিন্তু যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু প্যাকিংটা খুব একটা ভালো হয় না, বন্ডটা খুব একটা স্টেবল হয় না, সহজে ব্রেক করে যায়। তাহলে যত সাইজ ডিফারেন্স বাড়ছে তত কিন্তু বন্ডটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ একজন বড় হয়ে যাচ্ছে একজন ছোট থাকছে। তার ফলে এই বন্ডটা সহজে ব্রেক করবে, সহজে H+ বেরিয়ে যাবে, ফলে এর আম্লিকতাটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে স্বাভাবিক আম্লিকতা কিন্তু ক্রমশ বাড়ছে সালফার থেকে সেলেনিয়াম হয়ে টেলুরিয়ামে। একদম পরিষ্কার, 12 কেমিস্ট্রি একদম কঠিন নয়। যদি তোর কঠিন লাগে তার মানে তোকে কঠিন করে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে বা শেখানো হচ্ছে, বা তুই শিখছিস বা তুই পড়তে চাইছিস না, যে কোনো একটা। 12 কেমিস্ট্রি কঠিন নয়, কিছু রিয়াকশন তোকে মুখস্থ করতে হতে পারে পি ব্লকে, বাট অর্গানিক কেমিস্ট্রি, পি ব্লক, লিকুইড স্টেট কোনোটাই কঠিন নয়। তুই সেম 4 কেমিস্ট্রিটা আরো ভালো, আরো ভালো। আমি তোকে বলছি ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স এর মতো চ্যাপ্টার হয় না, অর্গানিকের নাইট্রোজেনাস কম্পাউন্ডের মতো চ্যাপ্টার হয় না, এগুলো দারুণ দারুণ চ্যাপ্টার। চ আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তাহলে কি হবে? সব জেনে গেছি যেগুলো সব কোনটা 3 প্রকার লবণ গঠনে সক্ষম, আর এইটাকে যে চেনে না তার মানে সে 11-এ কিচ্ছু পড়েনি রে, কিচ্ছু পড়েনি। দেখ, নিচের কোন গ্রুপ 16 বলে 11-এর কথা কেন মনে করাচ্ছ, কি সুনেহেরা দিন ছিল সেই সব। নিচের কোন গ্রুপ 16 মৌলটা -2 জারণ অবস্থা প্রদর্শনই করে না? দেখ একদম সিডি বাদ, নো বাকুয়াস, পোলোনিয়াম। কেন? কারণ আমি যদি তোকে একটু দেখাই, OSSE তে পড়ে, এই তো পুরো গ্রুপ 16। তুই যত নিচের দিকে যাবি তত তো ধাতব ক্যারেক্টার বাড়ে। ধাতব ক্যারেক্টার যদি বাড়ে সে কোনোদিনও ইলেকট্রন নেবে রে? সে কোনোদিনও বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করবে? করবে না তো। ধাতু মাত্রে শুধু ইলেকট্রন ছাড়ে, ধাতুকে দেখেছিস ইলেকট্রন নিতে? নেয় না তো। -2 জারণ অবস্থা মানে কি? ও ইলেকট্রন নিচ্ছে, যে সব থেকে নিচে রয়েছে সে একদম এক্সট্রিম লেভেলের, আবার সে একদম তো এ তো তেজস্ক্রিয়, এ তো আরোই না, তো ধাতুই তো। তাহলে স্বাভাবিক পোলোনিয়াম কোনোদিনও ইলেকট্রন নিতে পারে না, ফলে কোনোদিনও -2 করতে পারবে না। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা তোদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি দেখবি ব্যাচের মধ্যে যখন করিয়েছিলাম এই প্রশ্নটাকে বারবার করে বলেছিলাম, যখন 20খানা সেট করিয়েছি সেই 20টা সেটের মধ্যে প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, সেই জন্যই আজকে এটা এখানে আমি দিয়েছি। P4 ওপেন আছে, ফসফরাসের অক্সাইডস গুলো কিন্তু স্ট্রাকচার পরীক্ষাতে আসে, বিশেষ করে দুটো। এই যে P4 ওপেন আছে এটা খুব ইম্পর্টেন্ট, দেখ তো কিভাবে আঁকতে হয়। 4টে ফসফরাস আছে, 10টা অক্সিজেন আছে। 4টে ফসফরাস পর এখন অক্সিজেনের সাথে অল্টারনেট করে করে আঁকবো। দেখ, ফসফরাস, তারপর একটা অক্সিজেন দিলাম, আবার একটা ফসফরাস দিলাম, একটা অক্সিজেন দিলাম, আবার একটা ফসফরাস দিলাম, একটা অক্সিজেন দিলাম, আবার একটা ফসফরাস দিলাম, একটা অক্সিজেন দিলাম, এই একটা ফসফরাস রয়েছে। মানে জাস্ট একটা একটা করে ফসফরাস অক্সিজেন, ফসফরাস অক্সিজেন, ফসফরাস অক্সিজেন করে করে গেলাম। এইবার দেখ, একটা, দুটো, তিনটে, 4টে ফসফরাস হয়ে গেছে, 1 2 3 4, 4টে অক্সিজেন হয়ে গেছে। এইবার কি করব, এই যে অল্টারনেট দেখতে পাচ্ছি উল্টো দিকে যে ফসফরাস গুলো আছে এর মধ্যখানে একটা করে ব্রিজিং অক্সিজেন দিয়ে দে। এই একটা ব্রিজড অক্সিজেন, এই একটা ব্রিজ অক্সিজেন হলো। তাহলে কতগুলো ব্রিজ অক্সিজেন হয়ে গেল? দুটো। এইবার 4টে আর দুটো 6টা অক্সিজেন হলো, এখনো পড়ে আছে 4টে অক্সিজেন, কোথায় দিবি? এই যে ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড।
এই হয়ে গেল টোটাল P4O10 এর স্ট্রাকচার। তোকে বলেছে কতগুলো পিওপি বন্ধন আছে, ভাই পিওপি বন্ধন কি করে বার করতে হয়? পিওপি এই তো একটা, পিওপি দুটো, পিওপি তিনটে, পিওপি চারটে, পিওপি পাঁচটা, পিওপি ছটা, তাহলে মোট কতগুলো বন্ধন আছে? ছখানা আছে, শেষ। এইভাবে তোমাকে পড়তে হবে ভাই, এইভাবেই পড়তে হবে। চ এখানটা দেখ একটা বিষয় দিয়েছে, এই জায়গাটা আমি একটা গোল রেখে দিয়েছি। এই অধক্রম মানেটা অনেকে জানে না। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্ব মানে ওপরের দিকে তাকাও, তার মানে ছোট থেকে বড়। এই জিনিসটা না জানার জন্য অনেক ছেলে মেয়ে ক্রম ভুল করে আসে। হয়তো তারা ম্যাটারটা জানে কিন্তু এই কথাটা জানে না। দেখ, গ্রুপ 16 মৌলগুলোর হাইড্রাইড সমূহের স্ফুটনাঙ্কের অধক্রম মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে আমাকে। এইবার তুইও জানিস আমিও জানি যে স্ফুটনাঙ্কের দিক থেকে সব থেকে বড় হয় জল। কেন? কারণ সেটা হাইড্রোজেন বন্ডিং করতে পারে, সেই জন্য তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। তারপরে যেটা H2S আছে, H2SE আছে, H2TE রয়েছে, এইগুলোর স্ফুটনাঙ্ক নির্ভর করে এদের আণবিক ভরের উপর, কারণ ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের উপরে নির্ভর করছে। এবার যত নিচের দিকে যাব তত আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বাড়বে, যত ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বাড়বে তত স্ফুটনাঙ্ক বাড়বে। তাহলে এই বরাবর স্ফুটনাঙ্ক বাড়ছে, কিন্তু সব থেকে বেশি কার? জলের। তাহলে জলের সবচেয়ে বেশি, তারপরে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামে ক্রমশ বাড়ছে। তার মানে অপশন নাম্বার বি উইল বি দা কারেক্ট অপশন। কেউ কিন্তু ভুল করবি না। দেখ, অধক্রম বলেছে বড় থেকে ছোট, এখানে সব সেইভাবে দিয়ে দিয়েছে, কিন্তু যদি পরীক্ষাতে না দেয় তাহলে কিন্তু গন্ডগোল পড়ে যাবে। নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ মৌলটি ওজনের সংস্পর্শে সচলতা হারায়। অবশ্যই মার্কারি হবে, ট্রেলিং অফ মার্কারি। মনে পড়ছে, পরীক্ষাতে বারবার আসে। বলতো কি কম্পাউন্ড তৈরি হয় যার জন্য এটা সচলতা হারিয়ে ফেলে? নিচের কোন ইন্টারহ্যালোজেন যৌগটার অস্তিত্ব নেই? আমি তোদেরকে একটাই কথা বলছি, সিধি বাত, নো বাকওয়াস, বারবার করে বলছি। কিন্তু যে কোনো প্রশ্ন অ্যাটেম্প করাতে বেশি সময় নিয়ে ফেলবি না। একমাত্র উত্তর ICl7। কেন? তার কারণ এই যে ধরনের Cl7, F7, এই ধরনের 7 জাতীয় যে যৌগগুলো তৈরি করার জন্য না ম্যাসিভ জায়গা প্রয়োজন। একটা আয়োডিনের চারপাশে 7খানা ক্লোরিন, ইটস নট আ মানে স্মল ডিল অ্যাকচুয়ালি। প্রচুর পরিমাণে স্টেরিক হিন্ড্রেন্সের বিষয় থাকে, কিন্তু তুই দেখবি IF7 কিন্তু তৈরি হয়, ICl7 হয় না। আয়োডিনের সাইজটা বড়, এই আয়োডিনের চারপাশে 7খানা ছোট 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 ফ্লুরিন সহজে থাকতে পারে, কিন্তু যখনই কিনা ক্লোরিন এসে যাচ্ছে সাইজটা বড় হয়ে যাচ্ছে। সাইজটা বড় হয়ে যাওয়ার জন্য এই পাশাপাশি অবস্থিত ক্লোরিনগুলোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যাচ্ছে, কারণ 7খানা থাকতে হবে। সেই জন্যই ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স এই ICl7টা তৈরি হয় না, IF7 তৈরি হয়। বাকিগুলো সবকটাই কিন্তু তৈরি হতে পারে, সেগুলো স্বাভাবিক ব্যাপার। এইটা বারবার পরীক্ষাতে আসে IClটা, ঠিক আছে? চলো নেক্সট। এইবার একটুখানি মন দিয়ে দেখ, নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে। আয়োডিন দ্রবণকে বিবর্ণ করতে যে জলীয় দ্রবণটি ঝাঁকানো হয়, অবশ্যই সোডিয়াম থায়োসালফেট। এটা কিন্তু একদম ইন্ডাস্ট্রি লেভেলের প্রশ্ন। এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করে তাদেরও দেখবি লাগবে, তুই যখন গ্র্যাজুয়েশনে যদি কেমিস্ট্রি পড়িস তাদেরও লাগবে। 11এও এটা পড়েছিস, তুই 12এও এটা পড়ছিস। নেক্সট, এই যে ধরনের প্রশ্নগুলো আছে এগুলো যে কোনো 11এর বাচ্চারাও করে দেবে, তুইও বুঝতে পারছিস। সিম্পল, আমাদেরকে কি করতে হয়? হাইব্রিডাইজেশন বার করতে হয়। ফর্মুলা মনে পড়ছে, H = ½ V + X - C + A। যারা ব্যাচের মধ্যে রয়েছিস তারা দেখেছিস 11এর বন্ডিং কমপ্লিট করানোর জন্য আমি এই বছরের 11এর ব্যাচে যা বন্ডিং পড়িয়েছিলাম, যা পরমাণুর গঠন, যা পর্যায় সারণী পড়িয়েছিলাম, আগের বছরে যা অর্গানিক পড়িয়েছিলাম, সব তোদেরকে 12এর ব্যাচের মধ্যে দেওয়া আছে। দুটো ব্যাচের মধ্যেই দেওয়া আছে, শুধু সেম 3 এরটার মধ্যেও দিয়েছিলাম, সেম 3+4 এর ব্যাচটার মধ্যে তো দিয়েইছিলাম। তোরা ওখান থেকে অনেকে করে নিয়েছে, যারা যারা একদম দুর্বল অবস্থাতে ছিল তারাও পাকাপোক্ত এখন হয়ে গেছে। এটা অনেক বড় ব্যাপার। আর যারা চাইছিস এখন ব্যাচের মধ্যে ভর্তি হবি, যারা চাইছিস ধর কিছুদিন এখনো বাকি আছে, সেই কারণে আমরা সেমিস্টার 3তে আর অ্যাডমিশন নিচ্ছি না। তোমাকে এখন অ্যাডমিশন করতে হবে সেম 4 এর জন্য, কিন্তু সুবিধাটা হচ্ছে সেম 4 এর জন্য যখন তুই অ্যাডমিশনটা করবি তুই পুরো সেম 3 উইথাউট এনি কস্ট পেয়ে যাবি। আগের ক্লাসগুলো যেগুলো হয়েছে সেগুলোও পাবি, নেক্সট যে ক্লাসগুলো হতে চলেছে সেগুলোও পাবি সেম 3 এর। আর তারপরে আফটার সেম 3 পুরো সেম 4টা তো পেয়েই যাচ্ছিস। এক টাইম ফিস পে করতে হবে 799 টাকা, ওয়ান টাইমই। কার জন্য? সেম 4 এর জন্য। আর সেম 3টা যতদিন না সেম 3 শেষ হচ্ছে ততদিন তুই পেয়ে যাবি পুরো। তারপরেও পাবি, কিন্তু এখন তো তোর লাগবে, তারপরে থোড়ি লাগবে। যদি কখনো প্রয়োজন পড়ে তখনও থাকবে তোর কাছে। এইবার বিষয় হচ্ছে সেম 3 এর ব্যাচটা দেখবি ওপরেই রয়েছে 719 টাকা ওর ফিস আছে, ওখানে কিন্তু অ্যাডমিশন করবি না। নিচের দিকে আসবি দেখবি 799 এর ফিস আছে।
যারা অ্যাপটা ডাউনলোড করে রেখেছিল, অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবি, দেখবি পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংক দেওয়া আছে, তুমি প্লে স্টোর থেকেও ডিরেক্ট করতে পারো। এডভেঞ্চার একাডেমি সৈকত দাস, নট অ্যাডভেঞ্চার, এডভেঞ্চার হয়েছে। তুমি ওখান থেকে ডাউনলোড করে নিলে। ডাউনলোড যারা করে রেখেছিল তাদের কিন্তু কিছুদিন আগে একটা 100 টাকার কুপন দেওয়া হয়েছিল। আমার ওই মেন চ্যানেলটাতে 100K কমপ্লিট হয়ে গেছিল বলে একটা 100 টাকার কুপন এসেছিল, সেইটা অ্যাপ্লাই করলে কিন্তু 699 হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা শুধুমাত্র যাদের কাছে অ্যাপ ডাউনলোড ছিল তাদেরই। এখন গিয়ে দেখবি হয়তো 20 বা 25টা কুপন তখন ছিল, আর না এখন আমি ভিডিওটা যখন করছি। যদি কুপনটা পেয়ে যাস তো কুপন দিয়ে করে নিবি, যদি কুপন না পাস 799 দিয়ে পে করবি একবার, সেম 4 পুরো হয়ে যাবে, সেম 3 হয়ে যাবে। আবার কি রে, চ পরেরটা। এইটা স্বাভাবিকভাবে তুই এই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করতে পারছিস। আমি একটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। XCOF4 তোর জেনন রয়েছে তো কেন্দ্রীয় পরমাণু, তাহলে হাফ, যোজ্যতা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 8, তার সাথে এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে 4টে ফ্লুরিন আছে, -0 +0 হয়েছে 8 আর 4 12 ডিভাইডেড বাই 2 মানে 6। এবার 6 যখন হচ্ছে আমাকে এবার লোন পেয়ার বার করতে হবে। লোন পেয়ার হচ্ছে H - X - D। H কত বল 6, X কত বল 4, D কত বল দ্বিযোজী পরমাণুর সংখ্যা একটা, তাহলে হয়ে গেল 6 - 5 1। তার মানে আমি এখান থেকে বন্ড পেয়ার আর লোন পেয়ারের নাম্বার যেই মাত্র পেয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে ওই হাইব্রিডাইজেশনের চার্ট দেখে এই স্ট্রাকচার একদম বুঝে নিতে পারছি। এগুলো 11 লেভেলের স্ট্রাকচার সবকিছু। যাদের কাছে এই হাইব্রিডাইজেশনের চার্ট নেই তারা নিচে কমেন্ট কর হাইব্রিডাইজেশনের চার্ট লাগবে। যারা ব্যাচের মধ্যে পড়িস তাদের তো দিয়েই দিয়েছিলাম, গ্রুপের মধ্যে দিয়েও দিয়েছিলাম। যারা ধর ব্যাচের মধ্যে নেই, ভর্তি হবি বা ভর্তি হবি না, আমার চার্টটা দরকার আছে। হাইব্রিডাইজেশনের যে চার্টটা আমরা দিই সেই চার্টটা আমি তোকে প্রোভাইড করে দেবো অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে। ডাউনলোড করার পরেই একদম টপ লেফট কর্নারে দেখবি এটা 3টে দাগ আছে, ক্লিক করবি, ফ্রি মেটেরিয়াল সেকশন পাবি, ওখানে যাবি, ওর মধ্যে দেখবি ক্লাস 12 সেকশনের মধ্যে আমি দিয়ে দেবো, যদি তোরা নিচে কমেন্ট করিস। ঠিক আছে, চ এবার F2 এর বন্ধন বিয়োজন এনথালপি Cl2 চেয়ে বেশি হয়। বন্ধন বিয়োজন এনথালপি বেশি হয় মানে কি জানিস? বন্ধন বিয়োজন এনথালপি যত বেশি তার মানে সেই বন্ধনটাকে ভাঙতে তত বেশি এনার্জির প্রয়োজন। বাস্তবে দেখা যায় এই F2 তে তোর মনে হতে পারে ছোট ছোট খুব ভালো বন্ধন হচ্ছে, কিন্তু না, এখানটায় না 3খানা লোন পেয়ার থাকে প্রত্যেকটা ফ্লুরিনে। এই 3টে লোন পেয়ার থাকার জন্য এই লোন পেয়ারস গুলো খুব কাছাকাছি থাকে, রিপালশন হয়, ফলে F2 এর বন্ধনটা কিন্তু খুব একটা স্ট্রং নয়। সেই জন্য এটাকে ভাঙতে খুব কম এনার্জি লাগে। সবচেয়ে স্ট্রং হচ্ছে Cl2 এর বন্ধন। ওই জন্য F2 এর বন্ধন বিয়োজন এনথালপি Cl2 চেয়ে বেশি, এটা ভুল কথা। Cl2টা বেশি, Cl2 ভাঙতে বেশি এনার্জি লাগে, তার মানে বিবৃতি 1টাই ভুল। এবার অপশনের দিকে তাকা। বিবৃতি 1 সত্য হতেই পারে না, বিবৃতি 1 2 সত্য হতেই পারে না, বিবৃতি 1 আর 3 2 মিথ্যা এটা হতে পারে, বিবৃতি 1 3 সত্য 2 মিথ্যা, তার মানে একমাত্র অপশন পড়ে থাকছে অপশন নাম্বার সি। তুমি একটা করে অপশন অবশ্যই দেখবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষারও একই ধরনের নিয়ম। তারপরের গুলো হোক না হোক তুমি আগে এটা দেখবে। তারপরে এগুলো কি বলেছে, NaBr এর সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়া Br2 গ্যাস তৈরি হয়। একদম পারফেক্ট কথা, কারণ গাঢ় H2SO4 একটা তীব্র জারক পদার্থ। তীব্র জারক, তুই হয়তো ভাবতে পারিস দাদার হঠাৎ করে ফোন এলো, আমি গিয়ে ওখানে জাস্ট হ্যালো বললাম, ভিডিওটা আমি কেটে দিয়েছি কিছুটা পার্ট, তারপর আবার গেছিলাম একটা স্পেশাল জিনিস আনতে, আমি নিয়ে এসেছি। স্পেশাল জিনিসটা কি, যেহেতু তোদেরই ভিডিও রেকর্ড করছি তাই প্রথমবার তোদেরকেই দেখাই। আমি জাস্ট একটুখানি আমার অ্যাড্রেসটা চাপা দিয়ে দেবো, বাকি আর কিছু ব্যাপার নয়। এটা দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস কিছু একটা বুঝতে পারছিস এটা কি রয়েছে? এটা সিলভার প্লে বাটন আছে। আমার ওই যে চ্যানেলটাতে 1 লাখ হয়ে গেছে, 1 লাখ এখন মেবি 17,000 হয়ে গেছে, 1,17,000। তো সেটার জন্য সিলভার প্লে বাটনটা আজকে এসেছে। আমি এটা যখন আমি যেন ফোনটা আজকে অন রেখেছিলাম যাতে ফোনটা এলে বুঝতে পারি। তো এক্ষুনি এলো। আর রবিবার দিন মানে 16ই অগস্ট এটার আনবক্সিং হবে আমার অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে, দুপুর 12টার সময় লাইভ হবে, চলে আসিস। ঠিক আছে সবাই, চলো শুরু করি। যেটা বলছিলাম, NaBr এর সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় Br2 গ্যাস তৈরি হয়, এটা একদম পারফেক্ট কথা। তার কারণ গাঢ় H2SO4 একটা তীব্র জারক পদার্থ, এখানে যখন HBrটা তৈরি হয় সেটা কিন্তু Br2 তে কনভার্ট হয়ে যায় খুব সহজে জারিত করে। আর শুধুমাত্র জলীয় মাধ্যমে ক্লোরিন তার বিরঞ্জন ধর্ম দেখায়, এটাও একদম পারফেক্ট। কারণ ক্লোরিনের সঙ্গে যদি জল না যুক্ত হয় তাহলে কিন্তু HCl এবং HOCl তৈরি হবে না, আর HCl HOCl তৈরি না হলে সেটা বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন পাবি না তুই। সেই কারণে জল অবশ্যই দরকার আছে। নেক্সট প্রশ্ন, হাইপোক্লোরাস অ্যাসিড এবং ক্লোরাস অ্যাসিডের গঠন দেখানো হয়েছে। এই অ্যাসিড সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক?
দেখ এইটা হচ্ছে একটা প্রশ্ন যেটা কিন্তু তুই একটু বুদ্ধির জোরে করতে পারিস। তোকে বলেছে এই কোন বক্তব্যটা সঠিক এই দুটো অ্যাসিডের ব্যাপারে। যখনই এই ধরনের প্রশ্ন আসে না, সবার প্রথমে দেখবি নিশ্চয়ই 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 একটা হাইব্রিডাইজেশনের টার্ম নিশ্চয়ই থাকবে কোনো না কোনো অপশনে। দেখ আম্লিকতা সমান, ক্ষারগ্রাহিতা আলাদা, অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব সমান। এই দেখ দুটি অ্যাসিডে কেন্দ্রীয় সিএল পরমাণু sp3 সংকরায়িত অবস্থায় থাকে। সবার প্রথমে হাইব্রিডাইজেশন চেক কর, কারণ মোস্ট অফ দ্য কেসে ওটাই অ্যান্সার হয়। দেখ খেয়াল করে তুই যদি একটুখানি মন দিয়ে একটু টেকনিক্যালি ভাবিস, তোকে অত কিছু বোঝারও দরকার পড়বে না। এই যে ক্লোরিনটা রয়েছে তার সঙ্গে কতগুলো বন্ড অ্যাটাচ আছে দেখ। এই একটা সিগমা বন্ড, এই একটা লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, মানে 4 জন অ্যাটাচ আছে। এখানটা দেখ হাইব্রিডাইজেশনে কিন্তু কারা কারা টেক পার্ট করে সেটা জানতে হবে। সিগমা বন্ড হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে, লোন পেয়ার্স গুলো হাইব্রিড অরবিটালে থাকে, সুতরাং তারাও হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে। তার মানে এখানে টোটাল 4টে হাইব্রিড অরবিটাল আছে। একটা হাইব্রিড অরবিটাল সিগমা বন্ড তৈরি করেছে, বাকি 3টে হাইব্রিড অরবিটাল লোন পেয়ার কন্টেন্ট করে আছে। তার মানে 4টে হাইব্রিড অরবিটাল, তার মানে হাইব্রিডাইজেশন কিন্তু sp3 রয়েছে। এই হচ্ছে বুদ্ধি। একটা s 3টে p, 4টে sp3, 4টে sp3, 4টে হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। দেখ এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা হাইব্রিড অরবিটাল, আর এই আরেকটা হাইব্রিড অরবিটাল এই সিগমা বন্ডটা তৈরি করেছে। পাই বন্ডে কিন্তু কোনো হাইব্রিড অরবিটালের প্রসঙ্গ থাকবে না, এখানে কিন্তু কোনো হাইব্রিডাইজেশনের গল্প থাকবে না, কারণ হাইব্রিড অরবিটাল দিয়ে শুধুমাত্র সিগমা বন্ডই তৈরি হয়, পাই বন্ড কিন্তু হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে না। তাহলে এই একটা হাইব্রিড অরবিটাল, দুটো, 3টে আর একটা সিগমা, মানে 4টে, মোট যদি 4টে থাকে তার মানে আবারও sp3, দুটোরই কিন্তু sp3 রয়েছে। তুই দেখ তো খেয়াল করে, দুটি অ্যাসিডের কেন্দ্রীয় সিএল পরমাণু sp3 সংকরায়িত অবস্থায় থাকে। বলেছে না কোন বক্তব্যটি সঠিক? অপশন নাম্বার ডি সঠিক। সিধি বাত, নো বকওয়াস ভাই। আর বাকি এগুলো প্রত্যেকটার ধরে ধরে অ্যানালিসিস ব্যাচের মধ্যে করিয়েছিলাম কিন্তু। কেন অ্যাসিডিটি গুলো আলাদা হয়, শুধুমাত্র জারণ সংখ্যা নয়, রেজোন্যান্সের গল্পও শিখিয়ে দিয়েছিলাম। নেক্সট, নিচের কোন অক্সো অ্যাসিডে দুটি ভিন্ন জারণ স্তরে সালফার উপস্থিত? খুব ভালো প্রশ্ন। দেখবি যে বলেছিলাম না, যে প্রশ্নগুলো বারবার বারবার পরীক্ষাতে আসে আমি সেগুলোই দিয়েছি। এই প্রত্যেকটা, এই যে H2H2O3 আছে, H2H2O6 আছে, এই যে প্রত্যেকটা অক্সো অ্যাসিড আছে, প্রত্যেকের স্ট্রাকচার মুখস্থ করাইনি কিন্তু, পুরো ধরে ধরে শিখিয়েছি। সালফারের, ফসফরাসের, পাশে ক্লোরিনের, সব শিখিয়েছি কিন্তু তোদের। এবং তোরা 20টা সেট যখন সলভ করেছিস, আমি ব্যাচের কথাই বলছি, যখন সলভ করেছিস প্রত্যেকটা দেখতে পেয়েছিস। যা করিয়ে দেওয়া আছে আমি তোদেরকে বলেছি, তার বাইরে প্রশ্ন হয় না, কোনো কনসেপ্ট থাকে না। তোরা এবার বুঝতে পারছিস এগুলো। তোরা বারবার করে দেখেছিস H2H2O3 স্ট্রাকচার কিভাবে আঁকতে হয়। প্রথমটাই দেখাচ্ছি, সালফারের সঙ্গে সালফার ডাবল বন্ড, এগুলো সব পদ্ধতি শিখিয়ে দেওয়া আছে, তাই আমি এক্সট্রা করে এখন কিছু বলছি না। এখানটা দেখতে পাচ্ছিস 3টে অক্সিজেন আছে, তার মানে এই একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন আছে এখানটায়। আচ্ছা, তাহলে দুটো হাইড্রোজেন যখন আছে তাহলে দুটো OH করে দিই আমি, দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন নিয়ে দুটো OH করে দিলাম। সালফার ম্যাক্সিমাম 6টা বন্ড করতে পারে, 4টে, দুটো এখানে, দুটো আর দুটো 4টে আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি আরো একটা অক্সিজেন যেহেতু বেঁচে আছে, অক্সিজেন মোট 3টে ছিল, তো দুটো ইউটিলাইজ হয়েছে, তার মানে একটা পড়ে আছে, আর তো কিছু নেই। অক্সিজেন তো সিঙ্গেল বন্ড করলে 6টা হবে না, তাহলে ডাবল বন্ড অক্সিজেনই দিতে হবে। এবং এইটা যখনই দিলাম তুই এইটুকু বুঝতে পারছিস, অক্সিজেন -2, তাহলে সালফার এখানে +2, অক্সিজেন -1 কারণ একটাই বন্ড আছে, তো সালফার এখানে +1, অক্সিজেন -1, সালফার +1। যদি তুই এইভাবে না শিখে থাকিস বিরাট বড় সমস্যা করছিস কিন্তু। সালফার সালফার, এই সালফার -2, এই সালফার +2, তাহলে এই যে মধ্যিখানে সালফারটার টোটাল জারণ অবস্থা কত হলো? 4, 5, 6, মোট জারণ অবস্থা হয়ে গেল +6, আর উপরেরটার কত হয়ে গেল বল? -2। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখানে সালফার দুটো ভিন্ন জারণ স্তরের মধ্যে রয়েছে, এটাই তোকে জিজ্ঞাসা করেছে। নিচে কমেন্ট করতো এরকম আরেকটা যৌগের নাম যেখানে দুটো সালফার দুটো ভিন্ন জারণ স্তরের মধ্যে থাকে। আচ্ছা, এর স্ট্রাকচারটা খুব ভালো করে খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে বারবার দেয়। H2H2O, নিচে কমেন্ট করে জানাতো স্ট্রাকচারের বিশেষত্বটা কি। পরেরটা দেখ, কঠিন অবস্থায় PCl5 অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ কোনটা? যেখান থেকে Cl বেরোবে। নেগেটিভ কোনটা? যেখানে Cl- ঢুকবে। ঠিক আছে, নিচের কোন অ্যাসিডটিতে ও বন্ধন উপস্থিত? দেখ একটু আগে বললাম, আর ওই প্রশ্নটাই চলে এসেছে। বলেছি না, যে প্রশ্নগুলোর কথা বলছি যেগুলো বারবার আসে সেগুলোই দিয়েছি। ও বন্ধন কোনটার মধ্যে উপস্থিত? অবশ্যই H2S2O8 এর মধ্যে উপস্থিত। কেন? তুই যদি এই স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করিস, বল কটা সালফার আছে? দুটো।
কটা হাইড্রোজেন আছে? দুটো। কটা অক্সিজেন আছে? 8টা। আমি প্রথমে একটা সালফার সালফার বন্ড করলাম, হ্যাঁ, দুটো হাইড্রোজেন আছে, তার মানে দুটো ওইচ হবে। এবার আমি এখানটা একটা ওইচ দিয়ে দিচ্ছি, এখানটা একটা আমি ওইচ দিয়ে দিচ্ছি, হলো। এইবার চিন্তা করে দেখ, প্রত্যেকটা সালফারের মধ্যে একটা একটা করে ডাবল বন্ড আমি দিয়ে দিলাম। কিন্তু তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস, এইটা দেওয়ার পরেও আমার কিন্তু অক্সিজেন কাউন্টটা স্যাটিসফাই হচ্ছে না। দেখ, দুটো চারটে, আর কি দেবো আমি? 2 আর 4 হয়ে গেছে, আমি ম্যাক্সিমাম এখানটা আরো দুটো দিয়ে দিই, এইটা করতে পারি। কিন্তু তাতেও কি স্যাটিসফাই হচ্ছে? এখানে দেখ, 2 4টে 5টা 6টা হচ্ছে, কিন্তু অক্সিজেন আছে কটা? 8টা। সুতরাং এখনো স্যাটিসফাই হচ্ছে না। ফর দ্যাট রিজন আমাকে এইটা একটু সাইডে সরিয়ে মধ্যিখানে 2খানা অক্সিজেনকে ঢোকাতে হয়, কারণ আর আমার কোনো সালফারের মধ্যে কোনো কিছু দেওয়ার জায়গায় ছিল না, দুটো সালফারেরই ম্যাক্সিমাম বন্ড অ্যাচিভ করে গেছিল। তাই ওই দুটো অক্সিজেনকে মধ্যিখানে ঢুকিয়ে দিতে হলো, বাকি যেমন ছিল তেমন করে দাও। লজিক বুঝতে পেরেছিস? দুটো হাইড্রোজেন, তো এখানে একটা ওইচ দিলাম, বাকি মেলানোর জন্য ডাবল বন্ড দিলাম, দেখলাম সবকটা 6 হয়ে যাচ্ছে, বাট তাও দুটো অক্সিজেন এক্সট্রা, দুটো অক্সিজেন মধ্যিখানে ঢুকি দাও, আর অক্সবন্ধন চলে এসেছে, গল্প শেষ। এর নামটা কি রে? নিচে কমেন্ট কর। এবার আরো একটা ভয়ঙ্কর কালজয়ী প্রশ্ন, যেটা তোদের পরীক্ষাতে এলে কিন্তু অনেকেই গল্প শেষ করে বসে থাকবি। শীতল এবং লঘু ক্ষার দ্রবণের মধ্যে দিয়ে যদি Cl2 গ্যাস চালনা করা যায় তাহলে কি উৎপন্ন? অনেকে ভাবে এই প্রশ্নগুলো আসবে, আর এগুলো এসে বসে আছে পরীক্ষায়। যখনই শীতল আর লঘু বলবে তখন কিন্তু Cl- আর OCl- NaCl তৈরি হয়, NaOCl তৈরি হয়, ঠিক আছে। কিন্তু যদি এই প্রশ্নটা করতো উষ্ণ ও গাঢ়র ক্ষেত্রে কি হবে, তখন কিন্তু Cl- তৈরি হতো এবং ClO3- ক্লোরেট তৈরি হতো। এটাকে সোডিয়াম হাইপোক্লোরাইড বলা হয়। আমি এখানটা লিখে দিচ্ছি, হাইপোক্লোরাইট, আর এইটাকে বলে ক্লোরেট। উষ্ণ গাঢ়র ক্ষেত্রে ক্লোরাইড এবং ক্লোরেট, এখানটাও ক্লোরাইড এবং ক্লোরাইট। একদম কিন্তু মনে থাকবে বিষয়গুলো, প্রত্যেকটা জিনিস পরীক্ষাতে আসবে, ছোট ছোট কম্পারিজনস গুলো কিন্তু দেয়। তাহলে এখানটায় উত্তর হবে, যেহেতু লঘু শীতল দিয়েছে Cl- OCl-, যদি উষ্ণ গাঢ় দিত Cl- ClO3-, একদম পরিষ্কার। জেনন সম্পূর্ণরূপে আর্দ্র বিশ্লেষিত হয়ে কোন যৌগ গঠন করে? বারবার করে লজিক শিখিয়েছিলাম, জারণ অবস্থা সেম রাখবি। XCF6 আছে, দেখছিস কত কিছু লজিক আছে, বুঝতে পারছিস? যে এগুলোকে পড়ছে না, সে কি করছে আমি জানি না। 6টা ফ্লুরিন, তাহলে জেনন আছে +6 কে বজায় রেখে অক্সিজেন যুক্ত যৌগ কোনটা? অবশ্যই XCO3। 3টে অক্সিজেন, -2 × 3 -6, ওদিকে গেলে +6, তাহলে অ্যান্সার কোনটা হবে? XCO3 হবে, গল্প শেষ। এইভাবেই কেমিস্ট্রি পড়তে হবে। যারা এখনো পড়িসনি, আমি বলবো ব্যাচে চলে গিয়ে বাকিটা পড়ে নে, সেম 3 সেম 4টা পুরো পেয়ে যাবে। আর যদি অন্য কোথাও এইভাবে পড়ে থাকিস, যদি তুই না পড়ে থাকিস তাহলে ব্যাচের থেকে পড়, আর যদি এইভাবে না পড়ে থাকিস তাহলে কিন্তু ব্যাচের মধ্যে ভর্তি হয়ে পড়ে। এবার কোনটা করবি তুই দেখ, যেটা করবি কর, কিন্তু পড়। তুই যদি শুধু ভাবিস ওয়ান শট দেখে পারবি, এইগুলো ওয়ান শট দেখে পারবি না। নিচের কোন ব্যবস্থাটির ক্ষেত্রে বিপরীত? এটা নিচে করবি ভাই, সব 11 এর প্রশ্ন। PCl5 এর আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন যৌগে অআয়নীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? আমি তোকে বলবো PCl5 এর আর্দ্র বিশ্লেষণে কি কি তৈরি হয় আগে বার করতো। বিক্রিয়া চার্ট দিয়েছিলাম, বিক্রিয়া পারবি, বিক্রিয়াটা বার করতো, তারপরে দেখতো যে অআয়নীয় হাইড্রোজেন, মানে যে হাইড্রোজেনটা আয়নিত হয় না, তার আদৌ কোনো সংখ্যা আছে কিনা বার করে দেখতো। NCl5 এর অস্তিত্ব নেই, কিন্তু PCl5 এর অস্তিত্ব আছে, কারণ কি? আরে স্বাভাবিক ব্যাপার ভাই, নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল নেই বলেই নাইট্রোজেন 5টা বন্ড এরকম Cl এর সাথে করতে পারে না। ফসফরাসের ডি অরবিটাল আছে বলেই ফসফরাস করতে পারে। তাহলে নাইট্রোজেন ফসফরাস অপেক্ষা কম সক্রিয়, সব বাজে কথা। নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ডি অরবিটাল নেই, একদম পারফেক্ট কথা। সেই কারণেই না 5টা করতে পারছে না। আজকে যদি নাইট্রোজেন তুই দেখিস, নাইট্রোজেনের 2s2 হয়, 2p3 হয়, এই তো 1s2 2s2 2p3। এবার যদি আমি তিনটে আমার কাছে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে আমি তিনটেই না বন্ড করতে পারবো। 5টা বন্ড করবো কি করে? 5টা আনপেয়ার্ড ইলেকট্রন কোথায়? যদি পাশে একটা ডি থাকতো, আমি আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করতাম এক্সাইট করে, জায়গায় তো নেই, করবো কি করে? তাহলে অ্যান্সার কি হবে? ডি উপকক্ষ নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, ये तो बहुत इजी क्वेश्चन है। দেখ, অধাতু আছে, অধাতুর অক্সাইড আছে, অধাতুর অক্সাইড সবসময় কি হয় ভাই? আম্লিক অক্সাইড হয়। একের সাথে ডি, কোথায় আছে?
এই দুটো গেল তেল লেনে, প্রথম দুটো অ্যান্সার হতে পারে। ক্ষারীয় অক্সাইড আছে, অবশ্যই ধাতব অক্সাইড ক্ষারীয় অক্সাইডই হবে। তাহলে এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি 2 এর সাথে বি, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অপশন। এটা উভমুখী অক্সাইড, 3 এর সাথে এ, 3 এর সাথে এ, 4 এর সাথে সি, 4 এর সাথে সি। ঠিক আছে, এখানে আরো কিছু থাকবে মনে হচ্ছে। PCl5 প্লাস H2O, এ আছে, HCl আছে, সিম্পল ব্যাপার। PCl3 আর PCl5 এই দুজনের সাথে জলের বিক্রিয়াতে কি কি তৈরি হয় জানলেই তো হয়ে গেল রে ভাই। নেক্সট, গ্রুপ 15 মৌলের হাইড্রাইডস গুলির মধ্যে NH3 স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি হয়। এই প্রশ্নগুলো আর আমি কি বলবো রে তোদের, এই প্রশ্নটা তবুও একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল যে এখানে ফসফরিক অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে কোনো রকম অআয়নীয় হাইড্রোজেনই থাকবে না, কারণ সবকটা H+ গ্রুপে বেরিয়ে যাবে। HCl তৈরি হয়, একটা HCl তৈরি হয়, এখানে দেখবি দেখিয়েছে একটা HCl তৈরি হয়, আর এই ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড তৈরি হয় আর একটা H3PO4। H3PO4 মানে যে 3টে হাইড্রোজেন থাকে, 3টে OH গ্রুপে থাকে, সবকটা H+ গ্রুপে বেরিয়ে যেতে পারে, সেই কারণে কোনো অআয়নীয় হাইড্রোজেন থাকেই না। কিন্তু এখানটাতে থাকবে, কারণ এখানে একটা বিশেষ পদার্থ তৈরি হয় HCl এর সঙ্গে। সেটা কি, সেটা তোদেরকে আমি দেখিয়েছি, এবার শুধু একটু চেক কর, এটা তুই নিজে কর। এটা দেখ, আমি অলরেডি এই জিনিসটাও তোদেরকে একটু আগে করিয়ে দিলাম, মনে পড়ছে? এইটার ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত হয়, ক্ষারগ্রাহিতা কত হয়, ক্ষারগ্রাহিতা কত হয়, এইগুলোই তো প্রশ্ন, তাই না? এগুলোই তো প্রশ্ন যে ক্ষারগ্রাহিতা গুলো কত হয়। এবার তোকে আমি স্ট্রাকচার আঁকাও শিখিয়ে দিয়েছি যে যখন হাইড্রোজেন দেখবি, অক্সিজেন দেখবি, কিভাবে করতে হবে। আর ব্যাচে যারা পড়ছি, যেগুলো তো সব পাতি প্রশ্ন, বারবার করে দেখায় ক্ল্যাথরেট যৌগ কোনটা গঠন করতে পারে। এটা একটা ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি। ক্ল্যাথরেট কি জানিস? একটা খাঁচার মতো স্ট্রাকচার, দুজন মিলে তৈরি করে। একজন হচ্ছে হোস্ট, মানে কি হয় আমি তোকে বলছি, এরকম ধর 4-5 থেকে কতজন মিলে ঘিরে ধরে একটা খাঁচা তৈরি করে। এই খাঁচাটার ভেতরে ইউজুয়ালি জেনন, আর্গন, এরকম কিছু নিষ্ক্রিয় গ্যাসগুলো ট্র্যাপ হয়ে যায়। যারা ট্র্যাপ হয়, মেক শিওর যারা ট্র্যাপ হয় ওদেরকে অ্যাকচুয়ালি গেস্ট বলা হয়। ওই গেস্টের যে আকার আছে সেটা একটু বড় হতে হয়, কারণ গেস্টের আকারটা যদি খুব ছোট হয় তখন দেখা যাবে ওটা এই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসে। সেই জন্য গেস্টের আকারটা একটু বড় হতে হয়, আর বড় হিসেবে ওই জন্যই জেনন বা আর্গনই মেনলি ক্ল্যাথরেট যৌগটা গঠন করে। ঠিক আছে, হিলিয়াম নিয়ন করে না, তারপরে ক্রিপ্টন, জেনন, আর্গন এরা মোটামুটি করতে পারে। ঠিক আছে, ব্যাস, তাহলে ক্ল্যাথরেট যৌগ গঠনে সক্ষম যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা বলবে। বলে তোমাকে প্রশ্ন করতে পারে হিলিয়াম আর নিয়ন কি গঠন করে না, কারণ সাইজটা খুব ছোট হয়, ট্র্যাপ হতে পারে না, বেরিয়ে চলে আসতে পারে। ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে, পারবি এগুলো সব, তোদেরকে এগুলো সব শিখিয়ে দিলাম। এই প্রশ্নগুলো বারবার আসে তোদের পরীক্ষাতে, এবং যদি কারোর কাছে নলেজ থাকে না, এই প্রত্যেকটা প্রশ্ন সে উড়িয়ে দেবে, তুই এইটুকু বুঝতে পারছিস। আজকের মতো এখানেই, অ্যাপটা ডাউনলোড করে নে, আমি হাইব্রিডাইজেশনে 4টা দিয়ে দেবো যদি নিচে তোরা বলিস। আর এমনি প্রশ্ন সোজা, যারা ভাবছিস দাদা সোজা প্রশ্ন, আরে প্রশ্ন তো সোজাই হবে, তোদেরকে সব শিখিয়ে দিয়েছি, লজিক আছে বলে তোমার কাছে সোজা মনে হচ্ছে। অনেকের কাছে এগুলো লজিক ছিল না, সে ভাববে হয়তো কি কঠিন। যারা আমাদের ব্যাচের মধ্যে পড়িস তারা বলবি দাদা এই প্রশ্নগুলো তো আমরা রোজই করি, স্বাভাবিক এগুলোই পরীক্ষাতে আসে, এগুলো বিভিন্ন সেটের মধ্যে থাকে, তাই আমরা রোজ করি। পরিষ্কার ব্যাপার। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, এইভাবেই পড়তে থাকিস। আর যদি কেউ চাস এখন ব্যাচে জয়েন করবি, সেম4 এর ব্যাচে জয়েন করে যা, সেম3 পেয়ে যাবি, পড়তে থাক, যে সময় আছে কমপ্লিট করে নে যেগুলো যেগুলো দুর্বল আছে। ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।